হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। যে ওই ভিডিওতে আমরা আলোচনা করব টাইপ 6 নিয়ে। আমাদের টাইপ 6 এ আছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল রিলেটেড এমসিকিউ গুলা। তো এখানে আমরা আলোচনা করতে হলে প্রথমে আমরা যে এমসিকিউটা সলভ করব সেটা হচ্ছে 94 নাম্বার এমসিকিউটা। 94 এ কি আছে, কোন যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত কি। তো এইটা যদি আমরা শিখতে চাই কোন যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত কি, তাহলে আমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে লেটিস এনথালপি আর একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। লেটিস এনথালপি কি? একটা আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে লেটিস এনথালপি। দেখো, আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই হচ্ছে লেটিস এনথালপি। এখন আয়নিক যৌগ কি? একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন মিলে যদি যৌগ তৈরি হয় ওইটি হচ্ছে আয়নিক যৌগ। অর্থাৎ অ্যানায়ন ও ক্যাটায়ন মিলে যদি আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে আমাদের লেটিস এনথালপি। অর্থাৎ বুঝতেই পারছো, আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাই হচ্ছে লেটিস এনথালপি। হাইড্রেশন এনথালপি কি? এই যে আয়নিক যৌগের ক্যালাসটা আছে, এই ক্যালাসটা পানিতে দ্রবীভূত করলে, পানিতে যদি দ্রবীভূত হইতে চায়, পানিতে মিশতে গিয়া যে পরিমাণ শক্তি নির্গত হবে ওইটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। অর্থাৎ যৌগ তৈরিতে যেই পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে লেটিস এনথালপি, আর এই যৌগটা পানিতে দ্রবীভূত হইতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটা হচ্ছে গিয়া হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন, হাইড্রোজেন, বুঝতেই পারতেছো একটা পানির সাথে সম্পর্ক আছে। তো হাইড্রেশন এনথালপিটা হচ্ছে যে আয়নিক যৌগের ক্যালাস পানিতে দ্রবীভূত করার ক্ষেত্রে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাই হচ্ছে হাইড্রেশন এনথালপি। এখন তুমি দেখো, হাইড্রেশন এনথালপি অর্থাৎ পানিতে দ্রবীভূত হওয়ার শক্তির পরিমাণটা যদি বেশি হয়, নির্গত শক্তির পরিমাণ, তাহলে তাহলে একটা যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয়ে যাবে। তো মানে তোমার যেই পরিমাণ লেটিস এনথালপি অর্থাৎ যৌগ তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তার থেকে বেশি যদি শক্তি যৌগ ভাঙার ক্ষেত্রে অর্থাৎ পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে যদি তার থেকে বেশি পরিমাণ শক্তি নির্গত হয় তাহলে তো যৌগ পানিতে দ্রবীভূত হয়ে যাবে। তো এখানে শর্তটা হচ্ছে কোন যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে হাইড্রেশন এনথালপিটা বেশি যদি হয় লেটিস এনথালপির থেকে, তাহলে কেবল যৌগটা পানিতে দ্রবীভূত হবে। হাইড্রেশন এনথালপি বেশি হইলে যৌগটা পানিতে দ্রবীভূত হবে। কিন্তু লেটিস এনথালপি যদি হাইড্রেশন এনথালপির থেকে বেশি হয় তাহলে যৌগটা পানিতে দ্রবীভূত হবে না, ওই সময় যৌগটা গঠিত হবে। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তো আমাদের অ্যান্সারটা কি? আমাদের অ্যান্সারটা হচ্ছে হাইড্রেশন এনথালপিটা লেটিস এনথালপির থেকে বড় হবে। দুইটা ইকুয়াল হওয়া যাবে, দুইটা ইকুয়াল হবে না। তারপরে দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবের দ্রাব্যতা কত? একটা দ্রবণের দ্রবের পরিমাণ এবং দ্রবণের পরিমাণ যদি দেয়া থাকে, তোমাকে যদি দ্রাব্যতা বের করতে বলে, দ্রাব্যতার সূত্রটা একটু পড়তে হবে আমাকে। দ্রাব্যতা হচ্ছে দ্রব বাই দ্রাবক ইন্টু 100% দেওয়া যেতে পারে। দ্রাব্যতা হচ্ছে দ্রব বাই দ্রাবক ইন্টু 100। তো দ্রব কি এখানে দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, আচ্ছা এই যে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, দ্রবণ 150 গ্রাম হচ্ছে দ্রবণ। তোমরা আশা করি জানো যে একটা দ্রবণের মধ্যে কি থাকে। একটা দ্রবণের মধ্যে থাকে হচ্ছে দ্রব আর হচ্ছে দ্রাবক, তো এইটার মধ্যে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এটার মধ্যে দ্রবও আছে দ্রাবকও আছে। এবং এটার মধ্যে কি বলছে, 50 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে, 150 গ্রামের মধ্যে 50 গ্রামই দ্রব দ্রবীভূত আছে। তো ওই দ্রবণের দ্রাব্যতা কত? তাইলে তুমি দেখো, আমরা যদি দ্রাব্যতাটা বের করতে চাই তাহলে বলো দ্রব কত পাবো? 50 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, তাহলে উপরে দ্রবের জায়গায় হবে 50। দ্রাবক কত হবে? একটু দিয়ে দিলাম। দ্রাবক কত হবে? দেখো, দ্রবণের মধ্যে দ্রব আছে 50 গ্রাম, তাহলে দ্রাবক কত হবে? নিচে কিন্তু আমাদের দ্রাবক বসাতে হবে। দ্রাবকটা কি? দ্রাবক হচ্ছে দ্রবণ থেকে দ্রবটা বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়া দ্রাবক। অর্থাৎ তুমি এক্সাম্পল এখান থেকে নিতে পারো। মনে করো শরবত বানাইছো, কি দিয়ে শরবত বানাইছো? পানি আর চিনি দিয়া। পানি হইছে দ্রাবক, চিনি হইছে দ্রবক। এই যে পানি আর চিনি দিয়ে যে শরবতটা হইছে, এই শরবতটা হইছে দ্রবণ। তো তোমাকে দ্রবণ দেয়া আছে, তো দ্রবণের থেকে যদি মানে চিনি বাদ দিয়ে দাও, শরবতের থেকে যদি চিনি বাদ দিয়ে দাও তাহলে যে পানি থাকবে, পানিটা হচ্ছে দ্রাবক। অর্থাৎ তুমি এভাবে মনে রাখতে পারো, দ্রাবক সমান দ্রবণ মাইনাস দ্রব। তাই দ্রবণ কত আছে? 150 মাইনাস দ্রব কত? দ্রব হচ্ছে 50।
তাহলে বুঝতেই পারছো এটা আমরা এমনি বলতে পারি, আমাদের ক্যালকুলেশন করাই লাগে না যে আমাদের দ্রাবকটা হচ্ছে কত হবে, তাহলে 100 হবে, 100 হবে। তাহলে আমরা নিচে দিয়ে দিলাম 100, একটু কাটাকাটি করে এটা কাটলে কত হবে, 50 হবে। তো দ্রাব্যতা কত, দ্রাব্যতা হবে 50। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রবীভূত থাকলে ওই দ্রবের দ্রাব্যতা কত হবে, 50 হবে। আশা করি বুঝতে পারছো যে দ্রব বাই দ্রাবক ইন্টু 100। তো দ্রব বসিয়ে দিব, দ্রাবকটা বসিয়ে দিব, এটা ক্যালকুলেট করা লাগবে না, তুমি এখান থেকে দেখেই বোঝা উচিত তোমার। 150 গ্রাম দ্রবণ থাকলে 50 গ্রাম দ্রব থাকলে দ্রাবক হবে 150 মাইনাস 50 মানে 100 গ্রাম। দেন ক্যালকুলেট করে ইমাজিন করে এটা বলা যায়। তো আমরা তারপরে শিখবো দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাব্যতা গুণফল কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রেই কেবল দ্রাব্যতা গুণফলটা প্রযোজ্য। মুখস্থ করতে হবে, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রেই আমাদের দ্রাব্যতা গুণফলটা প্রযোজ্য। আশা করি এই পার্টটা আমরা বুঝতে পারছি। এখন 97 নম্বর প্রশ্নটা কি বলছে, Ax2 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত? নিচেরটা সেম, একটা যৌগের দ্রাব্যতা গুণফল কত, এই এর দ্রাব্যতা গুণফল কত, এর মধ্যে সম্পর্ক কোনটি? তো আমার এখানে যে প্রশ্নগুলো আছে অধিকাংশ প্রশ্নগুলো হচ্ছে দ্রাব্যতা গুণফল রিলেটেড। তো আমরা দ্রাব্যতা গুণফল রিলেটেড প্রশ্নগুলো কিভাবে সলভ করি? তোমাকে যদি এরকম এমসিকিউ দেয় তুমি কি করবা? দেখো ইন জেনারেল নিয়মটা দেখো, তারপরে আমি শর্টকাট শিখাচ্ছি এমসিকিউ জন্য। ইন জেনারেল নিয়মটা হচ্ছে যে যৌগ, যেমন এই যৌগ Ax2 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল বের করবো। তো আমি Ax2 কে ভেঙে ফেললাম আয়ন হিসাবে, কিভাবে A2 প্লাস আর হচ্ছে X2 মানে হচ্ছে X মাইনাস এর আগে 2 দিলাম কারণ X হচ্ছে 2টা, ভাঙাটা বুঝছো আশা করি। এন্ড দ্রাব্যতা বলছে S, তার মানে ঘনমাত্রা হচ্ছে S, এটারও ঘনমাত্রা S, এটারও S, এটা হচ্ছে 2S হবে, এখানে মোল যত হবে অত। তো ভাঙলাম। আর দ্রাব্যতা গুণফল, আমার দ্রাব্যতা গুণফলকে আমি প্রকাশ করি KSP দিয়ে, দ্রাব্যতা গুণফলকে প্রকাশ করি KSP দিয়ে। এখন KSP সমান কি? দ্রাব্যতা গুণফল KSP সমান হচ্ছে আমার উৎপাদ্যের ঘনমাত্রার আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলের সমান। তা আয়ন কে আছে? আয়ন আছে আমার A2 প্লাস, এটা হচ্ছে একটা আয়ন, এর ঘনমাত্রাটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম। এন্ড আরেকটা আয়ন হচ্ছে X মাইনাস। তার মানে দ্রাব্যতা গুণফল হচ্ছে আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলের সমান। তো এই যে আমার A2 প্লাস আছে আর X মাইনাস আছে, দুইটার ঘনমাত্রার গুণফলের সমান, এটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল কি? আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল। ওকে, তো এখন আমার এই যে 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত দেখো, এই যে নিচে আমি ঘনমাত্রাটা লিখে ফেলছি S, এন্ড X2 মাইনাস এর ঘনমাত্রা কত? ও আরো একটা কথা, যে আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলের সমান তো লিখে ফেলছি, কিন্তু কোন একটা আয়নের আগে যদি কোনো সংখ্যা থাকে, যেমন X2 মাইনাস এর আয়নের আগে 2 আছে, তো এদিকে যেহেতু 2 সংখ্যাটা আছে এটা আমার পাওয়ার হিসেবে দিয়ে দিতে হবে। যদি এখানে 3 থাকতো এটা 3 পাওয়ার হিসেবে দিতাম, যা থাকতো এটা পাওয়ার হিসেবে দিতে হবে, এটা নিয়ম, ঘনমাত্রার উপর এটা পাওয়ার হিসেবে আসে। এন্ড দেখো এই যে A2 প্লাস এর ঘনমাত্রা হচ্ছে S, বসাইলাম S ইন্টু X2 মাইনাস এর ঘনমাত্রা কত? 2X মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে 2S, তো আমি দিলাম 2S, এন্ড এটার উপরে আছে পাওয়ার কত? 2। এখন তুমি গুণ করো S ইন্টু পাওয়ার 2 এর উপরে দিলে হবে 4, S এর উপরে দিলে হবে S স্কয়ার। তো সামষ্টিকভাবে এটা হবে 4S কিউব। অর্থাৎ কোন একটা যৌগের দ্রাব্যতা গুণফল বাহির করার ইন জেনারেল নিয়ম এটা। মানে S এর মান যদি এখন দিয়ে দিত, দ্রাব্যতা যদি দিয়ে দিত কোন একটা, ওটা এখানে বসাইতাম, দেন দ্রাব্যতা গুণফল বের হয়ে যেত। এটা গ নাম্বার প্রশ্নের জন্য এভাবে আমরা করি, এটাই হচ্ছে ইন জেনারেল নিয়ম। তো আমরা এভাবে করব দ্রাব্যতা গুণফল, কিন্তু এমসিকিউর জন্য তো ভাই এভাবে করব না। এমসিকিউর জন্য দ্রাব্যতা গুণফল কিভাবে করব? এমসিকিউর জন্য দ্রাব্যতা গুণফল বের করব। তাহলে দেখো Ax2 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত পেলাম? 4S3, অর্থাৎ অ্যান্সার হবে আমার 4S3। বাট আমরা এইভাবে করব না, আমরা দেখো এটাকে এইভাবেও করতে পারি। একটু দেখবা, তোমার যে যৌগটা দেয়া থাকবে, এই যৌগের নিচে কত আছে সংখ্যাটার উপর সংখ্যাটা দিবা। তাহলে দেখো এর নিচে কত আছে, মনে মনে এখানে একটা 1 আছে না বলো, আর X এর এখানে কত আছে? X এর এখানে আছে 2। অর্থাৎ আমি যদি এটা করতে চাই, দেখো 1 এর উপর 1 দিবা, এন্ড এখানে সংখ্যা আছে 2 এর উপর 2 দিবা, ইনটু S এর উপর যে পাওয়ার দিছিল 1 প্লাস 2 না, এই 1 প্লাস 2 হবে। এইটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল, আর এটা আমরা KSP দ্বারা প্রকাশ করি। অর্থাৎ KSP হচ্ছে
যেই যৌগটা দিবে ওই যৌগের নিচে যে সংখ্যাটা আছে সংখ্যাটার উপরে সংখ্যাটা, এর নিচে আছে 1 কিছু নাই মানে আছে 1, 1 এর উপর 1, এখানে x এর নিচে আছে 2, 2 এর উপর 2 ইনটু s এর উপরে সংখ্যা দুটার যোগফল 1 + 2। তাহলে এটা কত হয় 2 এর উপর স্কয়ার মানে 4, s এর উপর হবে 3। এইভাবে আমরা এটা করছিলাম। তো মানে এখন যদি তোমার নৈবিত্তিক আসে তাহলে তুমি এইভাবে করো। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, দেখো যোগের মধ্যে কি আছে 2 আছে, তার মানে ksp হবে 2 এর উপর 2, এখানে 2 আছে এজন্য 2 এর উপর 2, এখানে 3 আছে তাহলে 3 এর উপর 3 ইনটু s এর উপর এই দুটোর যোগফল 2 + 3। তাহলে কি হলো বলো, 2 এর উপর স্কয়ার মানে 4, 3 এর উপর কিউব মানে হচ্ছে 27, s এর উপর তার মানে 5 যোগ করলে এন্ড 4 27 হয় 108 s টু দি পাওয়ার 5, 108 s টু দি পাওয়ার 5। দেন দেখো এইটা এর দ্রাব্যতা আসলে দ্রাব্যতা গুণফল কত, সবগুলো এইভাবে করা যায়, খুব সহজেই করা যায়। তাহলে এইটার মধ্যে দুইটা পার্ট নির্ণয় করো, দেখো এইটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, এন্ড এটা একটা যৌগমূলক, এই জন্য এটার মধ্যে এটার একটা পার্টই ধরতে হবে, এটা পুরোটা একটা যৌগমূলক ফসফেট। তো এটা একটা পার্ট ধরবে, তাহলে কপার আর ফসফেট দুইটা পার্টের একটা পার্টে আছে 3 আর একটা আছে 2। তাহলে এইটার ক্ষেত্রে কেএসপি কত হবে, 99 এর ক্ষেত্রে কেএসপি কত হবে, দেখো কেএসপি সমান হবে কত বলো, 3 এর উপর 3 ইনটু 2 এর উপর 2, 2 প্লাস এন্ড s এর উপর 3 + 2, তার মানে বুঝতেই পারছো এটা 27 ইনটু 4 s টু দি পাওয়ার 5 মানে সেম 108 s টু দি পাওয়ার 5। এটাও কত হবে 108 s টু দি পাওয়ার 5। অর্থাৎ তুমি যদি নিচে দেখো যে কোনো একটা যৌগের নিচে 2 আর 3 আছে, সব বুঝো এটা 108 s টু দি পাওয়ার 5, 2 আর 3 আছে 108 s টু দি পাওয়ার 5, এটাই দ্রাব্যতা গুণফল। খুব মজার না? তো এইভাবে চাইলে আমরা দ্রাব্যতা গুণফলটা বের করতে পারি, যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাটার উপর সংখ্যাটা, যে দুইটা সংখ্যা থাকবে সংখ্যার উপর সংখ্যা এন্ড s এর উপর সংখ্যা দুইটার যোগফল। আশা করি এটা বুঝছো। তো তাইলে আর কেএসপি দ্রাব্যতা গুণফলকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি, দ্রাব্যতাটাকে সচরাচর s দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমাকে বলছে A2B3 যৌগের দ্রাব্যতা s এবং দ্রাব্যতা গুণফল কেএসপি এর মধ্যে সম্পর্ক কোনটি সঠিক। সেম এই যে এই কথাটা বলছে, A2B3 যৌগের দ্রাব্যতা s ও দ্রাব্যতা গুণফল কেএসপি এর মধ্যে কোনটা সঠিক। দেখো A2B3 বা এটা তো সেম ওইটাই, যে কেএসপি সমান কি নিজেরাই করতে পারো, 2 এর উপর 2 ইনটু 3 এর উপর 3 s এর উপর 2 + 3, তার মানে কত হবে, এই করলে হয় এটা 108, বুঝে গেছো, আর এটা হবে s টু দি পাওয়ার 5। তাহলে কেএসপি সমান 108 s টু দি পাওয়ার 5, বুঝা গেছে। A2B3 যৌগের দ্রাব্যতা s ও দ্রাব্যতা গুণফল কেএসপি এর মধ্যে কোনটি সঠিক। XY যৌগের ক্ষেত্রে কোনটি সঠিক, ভাইয়া XY যৌগের ক্ষেত্রে কোনটা সঠিক হবে, এখন তোমরা একটু দেখো। তাহলে এটার কেএসপি বের করো, নিচে যেহেতু কেএসপি দিয়ে অ্যান্সার গুলো আছে, তাহলে কেএসপি কত হলো, এই যে এখানে আছে 1, অর্থাৎ 1 এর উপর 1 ইনটু y এর সহ নিচেও আছে 1, 1 এর উপর 1 ইনটু s এর উপর 1 + 1, অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেট করো 1 এর উপর 1 করেন এগুলো 1ই হয়, তার মানে s এর উপর স্কয়ার হবে, জাস্ট এগুলো সব ক্যালকুলেট করো। অর্থাৎ তুমি যেটা পাবা কেএসপি সমান কি পাবা, কেএসপি সমান s স্কয়ার পাবা, কেএসপি সমান s স্কয়ার পাবা। দেখো তো কেএসপি সমান s স্কয়ার আছে কিনা কোথাও, নাই, কেএসপি সমান s স্কয়ার নাই, কেএসপি স্কয়ার সমান s আছে এরকম না। তাহলে তুমি একটু একটা কাজ করো, এখান থেকে তুমি যেটা করতে পারো যে এই স্কয়ারটা এদিকে দাও, অর্থাৎ s সমান √kSp, এটা কিন্তু করা যায়, স্কয়ারটা এটা দিয়ে দিলে s সমান √kSp হবে। তাহলে s সমান √kSp, দেখছো আচ্ছা এখানে, তো আমার অ্যান্সার হবে এটা। তারপরে এভাবে দ্রাব্যতা গুণফল রিলেটেড এই ম্যাথগুলো করতে পারবো না, অবশ্যই পারবো। আমরা পরে দেখি 102 নম্বর প্রশ্নটা নিয়ে, যেখানে বলা আছে X2Y3 লবণের দ্রাব্যতা গুণফলের একক কত। তো X2Y3 লবণের দ্রাব্যতা গুণফলের একক, ভাইয়া আমরা তাহলে এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফলের একক। তো আমরা দ্রাব্যতা গুণফলের এককটা শিখবো। ভাইয়া তুমি কি জানো না যে দ্রাব্যতারে আমরা s দ্বারা প্রকাশ করি, দ্রাব্যতারে s দ্বারা প্রকাশ করি, এন্ড এই দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। এইটাকে মুখস্থ করতে হবে, দ্রাব্যতাটাকে মুখস্থ করতে হবে, দ্রাব্যতার এককটাকে মুখস্থ করতে হবে, এটার একক হচ্ছে মোল পার লিটার।
তো তুমি দেখো আমরা যদি এটা দ্রাব্যতা গুণফল বের করতাম তাহলে কি করতাম বলো তো? এই যে আমি শিখাইলাম একটু আগে যে এই এখানে যে নিচে যে সংখ্যাটা থাকবে সংখ্যাটার উপর সংখ্যাটা, তাহলে বলো তো আমি যে দ্রাব্যতা গুণফলটা পাইতাম সেটা হচ্ছে KSP সমান কি পাইতাম বলো? এই সংখ্যাটার উপর সংখ্যাটা অর্থাৎ 2 এর উপর 2 ইন্টু 3 এর উপর 3 ইন্টু S এর উপর 2 প্লাস 3। অর্থাৎ এখানে যেটা পাইতাম এটি গুণ করার পরে 108 S টু দি পাওয়ার 5 হইতো। এখন তুমি আমাকে বলো দ্রাব্যতা গুণফল যে বের করলাম, দ্রাব্যতা গুণফলটা কার উপর ডিপেন্ডেন্ট? দ্রাব্যতার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ দ্রাব্যতার গুণফলই তো দ্রাব্যতা গুণফল। তাহলে তুমি একটু খেয়াল করো এই দ্রাব্যতা গুণফলের এককটা কি হইতো যদি 108 লেখতা এন্ড S এর মান কত আছে আমি মনে করতে জানি না, কিন্তু এই S এর একক কি বলো? মোল পার লিটার না? কিন্তু এই যে S এর একক হচ্ছে মোল পার লিটার, তো তুমি উপরে কত দিবা? টু দি পাওয়ার 5 দিবা। তাহলে দেখো 108 আমি কিন্তু মান বসাইনি, আমি এককটা দিতেছি। তাহলে কি হইতো? মোল টু দি পাওয়ার 5, এই 5টা মোলের উপর দিতে হইতো মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। অর্থাৎ এই দ্রাব্যতা গুণফলের এককটা কি পাইতা তুমি? মোল টু দি পাওয়ার 5 ইন্টু লিটার ইনভার্স 5। তো আমরা নৈর্ভিত্তিকের জন্য কিভাবে দ্রাব্যতা গুণফলের এককটা পাবো? তুমি সব সময় মনে রাখবে দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার, দ্রাব্যতা গুণফলের এককটা হবে S এর উপর যে পাওয়ারটা থাকবো ওইটা মোল পার লিটারের উপর দিয়ে দিবে। তাহলে তুমি এইটার দ্রাব্যতা গুণফলের একক কি হবে? ব্যয় হবে মোল পার লিটার এন্ড এটার উপর এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর যোগফল দিয়ে দিবা 2 প্লাস 3 মানে 5। অর্থাৎ এইটারই তুমি ক্যালকুলেট করলে পাইতা কি? মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। তার মানে এখানে কোথায় আছে মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5, এটাই হবে অ্যান্সার। এখন তোমাকে যদি আমি বলতাম ভাই এইটার দ্রাব্যতা গুণফলের একক কত হবে, সেম ভাবে এইটারও দ্রাব্যতা গুণফলের একক কি হইতো জানো? মোল পার লিটার দিতা, বাট উপরে দিতা এই দুইটার যোগফল, যে নিচে যে সংখ্যাটা থাকবে নিচের সংখ্যাগুলোর যোগফল 3 প্লাস 2 মানে 5, এটাও হয়তো মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5 দ্রাব্যতা গুণফল। তাহলে আরো যত যৌগ আছে এইটার যদি বলতাম দ্রাব্যতা গুণফলের একক কত হবে, দ্রাব্যতা গুণফলের এককটা হবে মোল ইন্টু লিটার ইনভার্স, এটার উপরে দুইটার যোগফল। দেখো L এর নিচে 1 আছে আর M এর নিচে 2 আছে, তো দুইটার যোগফল কিন্তু 3 হয়ে যাবে। তাহলে এটা কি হবে? মোল টু দি পাওয়ার 3 লিটার ইনভার্স 3, এটার একক হবে মোল টু দি পাওয়ার 3 লিটার ইনভার্স 3। আশা করি তুমি বুঝতে পারছো দ্রাব্যতা গুণফলটা কি। আসলে দ্রাব্যতার এককটাই দ্রাব্যতা গুণফলের একক হইতো, কিন্তু ওই যে দ্রাব্যতা গুণফলটা হইতে হইলে S এর উপর পাওয়ার কত থাকে ওইটা দিয়ে দিতে হয় আর কি। তাহলে এইটার দ্রাব্যতা গুণফলের এককটা কত হইতো আমি সবগুলোই শিখিয়ে দিতেছি, তুমি নিজে নিজে এখন বুঝতেছো। আচ্ছা এখানে 1 আছে, এখানে 3 আছে, 1 আর 3 4, অর্থাৎ মোল টু দি পাওয়ার 4 হইব লিটার ইনভার্স 4 হইব। মোল টু 4টা যদি উপরে দিয়ে দিতাম। আচ্ছা তার মানে আমরা যে কোনো যৌগের এককটা বের করতে পারবো, আশা করি পারবো। ম্যাগনেসিয়াম ফসফেট এর দ্রাব্যতা গুণাঙ্ক কোনটি? দ্রাব্যতা গুণাঙ্ক কিচ্ছু না, ওই যে দ্রাব্যতা গুণফল বাহির করতে গেলে আমরা যে ম্যাগনেসিয়ামটা ভাঙতাম না, দেখো ম্যাগনেসিয়াম ফসফেট PO4 কত আছে বলো? এদিকে 2, তো এটাকে ভাঙতাম আমরা, এইভাবে ভাঙতাম না। দেখো এই কি লিখতাম বলো? ম্যাগনেসিয়াম 2 প্লাস আর হচ্ছে ফসফেট PO4, ম্যাগনেসিয়াম 2 প্লাস আর হচ্ছে PO4 3 মাইনাস, এটা লিখতাম। দেন আমরা ঘনমাত্রা লিখতাম, ঘনমাত্রা S S S। আচ্ছা তো আমাদের মনে সমতাটা হয় নাই, এখানে 3টা এখানে দিতে হবে, যে নিচে 3 এখানে সমতা করার জন্য এখানে 3 দিতে হবে, এখানে 2 আছে 2টা এখানে দিতে হবে। সো এটা কি হবে বলো? 3S 2S, এভাবে দিতাম আমরা। তারপর দ্রাব্যতা গুণফল KSP কিভাবে বের করতাম বলো? KSPটা কিভাবে বের করতাম? KSPটা হচ্ছে তাদের হচ্ছে কোন একটা যৌগের কি আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল। তাহলে ম্যাগনেসিয়াম ছিল না বলো? ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটা আয়ন ছিল, এটার ঘনমাত্রার গুণফলটা লিখলাম, এই যে ঘনমাত্রা।
দেন বলছিলাম কোন একটা সংখ্যা যদি পাশে থাকে এটা উপরে দিয়ে দিতে হয়, এখানে 3 আছে এটা উপরে দিয়ে দিই। তারপরে কি ফসফেট PO4 3 এটারে কি করবা, এখানে 2 আছে এটা উপরে দিয়ে দিবে। অর্থাৎ এই জিনিসটা, এই যে এটা আছে ঘনমাত্রার গুণফল, এইটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল KSP। আর দ্রাব্যতা গুণফল আর দ্রাব্যতা গুণাঙ্ক একই জিনিস তোমাকে এই জিনিসটাই বাহির করতে বলছে, যে দ্রাব্যতা গুণফল আর দ্রাব্যতা গুণাঙ্ক যাই বলুক, আমি এই লাইনটার থেকেই কিন্তু আমরা পরবর্তীতে অনেকগুলো লাইন কইরা একটা অ্যান্সার বাহির করতাম। তো আমাকে জাস্ট এই লাইনটাই বাহির করতে বলছে। তাহলে তুমি দেখো এত এর দ্রাব্যতা গুণাঙ্ক কোনটি, দেখো মিলছে কিনা, ম্যাগনেসিয়াম 2+ হোল টু দি পাওয়ার 3 and ফসফেট 3 হোল স্কয়ার। তো এটা হবে। তো এখন একটা কোন একটা যৌগ দেখেই কিভাবে বলা যায় এটা দ্রাব্যতা গুণাঙ্কটা কত হবে? দেখো তুমি কি জানো না ম্যাগনেসিয়াম কত হবে? এখানে 2 আছে না, তার মানে এটা ম্যাগনেসিয়াম 2+ হবে, ম্যাগনেসিয়াম 2+ হবে। আর এই যে 3টা, এইটা ঘনমাত্রার উপরে উঠে যাবে। এখান থেকে যদি দেখো এই যৌগটা ম্যাগনেসিয়াম, এটার আয়ন কত হবে? 2+, ম্যাগনেসিয়াম 2+ হবে। এন্ড তো গুণাঙ্ক বললে, দ্রাব্যতা গুণাঙ্ক বললে বা দ্রাব্যতা গুণফল বললে তুমি যৌগটা লিখবা, এটার আয়নটা দিয়ে লিখবা। এন্ড ফসফেট কি হবে বলো, ফসফেট কি হবে? ফসফেট PO4, এই 3টা কিন্তু এটার পাওয়ার হবে, PO4 3-, এই 3টা আয়নের চার্জ হবে। এন্ড এটা গুণাঙ্ক হবে, বাট এটা নিচে 3 আছে না, এই 3টা উপরে পাওয়ার দিয়ে দিবে। এটার নিচে 2 আছে না, 2টা উপরে পাওয়ার দিয়ে দিবে। এভাবে আমরা আসলে দ্রাব্যতা গুণাঙ্কটা চাইলে এক লাইনে বের করে ফেলতে পারি। তাহলে এইটার দ্রাব্যতা গুণাঙ্ক কত হবে বলো, এইটার দ্রাব্যতা গুণাঙ্কটা কত হবে? এইটা তুমি নিজেই পারবে। এটা আগে লিখবা x এর পাওয়ার কত হবে, এই 3টাই হবে x এর পাওয়ার, মানে 3+, দেন এই 2টা উপরে দিয়ে দিবা। এন্ড y লিখবা, এন্ড y এর পাওয়ার কত লিখবে, এই যে x এর পাওয়ার সংখ্যাটাই উপরে উঠে যাবে 2-, দেন y এর সাথে নিচে কত আছে 3টা উপরে উঠে যাবে। এইটাই হচ্ছে এর দ্রাব্যতা গুণাঙ্ক। এভাবে তুমি চাইলে প্রতিটার দ্রাব্যতা গুণাঙ্ক বের করতে পারবা শর্টকাটলি। যদি এটা না পারো তাহলে এমনি করবা। নৈর্ভিত্তিক শিখতে হলে তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, এইভাবে জানতে হবে। আশা করি এটাও বুঝতে পারছো। তো এখন আমাকে কি বলছে দেখো, এত এর দ্রাব্যতা এত হলে দ্রাব্যতা গুণফল কত? ভাই KSP বাহির করতে বলছে, KSP। আমি দ্রাব্যতা গুণফল কেমনে বাহির করি বলো? এই যে L এর নিচে 1 আছে, 1 এর উপরে 1, তারপরে 2 এর উপরে 2, 2 এর উপরে 2 মানে 4, আর S এর উপর এই 1 + 2 মানে কত হবে? 3 হবে। এটাই দ্রাব্যতা গুণফল। বাট তোমাকে কি দিয়ে আছে? দ্রাব্যতা দিয়ে দিছে, তোমাকে দ্রাব্যতা দিয়ে দিছে। দ্রাব্যতা কত বলো? দ্রাব্যতা মানে S কত? 0.003 মোল পার লিটার। তাহলে কি বসাবো বলো? 4 × S এর মান 0.003 এন্ড এটার পাওয়ার কত দিবা? 3। তাহলে দেখো এটা ক্যালকুলেট করো। এন্ড এটার একক কি হবে? দ্রাব্যতা গুণফলটার একক কি হবে? S এর উপর যেহেতু 3 আছে, তাহলে মোল টু দি পাওয়ার 3 লিটার ইনভার্সে। আশা করি বুঝতে পারছো। S এর উপর পাওয়ারটা মোল পার লিটারের উপর দিয়ে দিবা। তাহলে দেখো আমরা এটাতে গুণ করি, ভাই এইটার থেকে শর্টকাট করা যায়। গুণ তুমি ক্যালকুলেটরে দিলেই পাবা, বাট এখান থেকে তুমি একটু খেয়াল করো, এই পাওয়ারটা যদি 3 এর দাও এটা কত হবে বলো? পাওয়ারটা 3 এর দিলে হয়ে যাবে 27 ইনটু কত লিখবো জানো নি? 10 ইনভার্স লিখবা। কত? 10 ইনভার্স কত লিখবা? দশমিকের পরে কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা ঘর আছে না? এই 4 এর উপরে পাওয়ার দিয়ে গুণ দিবা, 3 4 12, অর্থাৎ 10 ইনভার্স 12 হবে। আশা করি এরকম দশমিকের পরের সংখ্যাগুলা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা বুঝতে পারছো। কি করবা? 4 এর 4 লিখলে, আর এদিকে যেই সংখ্যাটা লাস্টে থাকবে ওটার উপর পাওয়ারটা দিলে কত হবে? 27 ইনটু 10 ইনভার্স একটা সংখ্যা হবে। 10 ইনভার্স কত হবে? দশমিকের পরে ঘর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, যতগুলো ঘর আছে ওই ঘর সংখ্যারে ওই উপরের পাওয়ার সংখ্যাটা গুণ দিতে হবে। যেহেতু 4টা সংখ্যা আছে আর উপরে পাওয়ার হচ্ছে 3, তাই 3 4 12 এন্ড এককটা মোল কিউব লিটার ইনভার্স। তো এটা কত হবে? 4 7 108 ইনটু 10 ইনভার্স 12 মোল টু দি পাওয়ার 3 লিটার ইনভার্স 3। তো এটা তো আমি বারবার লিখবো না, আমি এমনি লিখতেছি। তো দেখো এখন তুমি যদি দশমিক 2 ঘর পিছিয়ে দাও, এখান থেকে
এখান থেকে সংখ্যাও 2 কমে যাবে। দশমিক যদি এখান থেকে 2 ঘর পিছিয়ে দাও 1.08 লেখো, তাহলে এই পাওয়ারটা 10 ইনভার্স 10 হয়ে যাবে, 2 কমে যাবে। কমে গেলে এখানে দেখো তো 1.08 ইন্টু 10 ইনভার্স 10 কোথাও আছে কিনা। আচ্ছা, আমাদের একটা দেখো দুটোটা একই রকম হয়ে গেছে, তার মধ্যে একটা আমরা 10 ইনভার্স 10 দিই, কারণ এটা 10 ইনভার্স 10 ছিল। হ্যাঁ, এটা 10 ইনভার্স 10 ছিল। তাহলে আশা করি বুঝতে পারছো 1.08 ইন্টু 10 ইনভার্স 10 মোল কিউব লিটার ইনভার্স 3। অ্যান্সারটা হবে এটা। আচ্ছা, তারপরে দেখো এতের দ্রাব্যতা এত হলে, দেখো দ্রাব্যতার একক কিন্তু মোল পার লিটার, এত হলে দ্রাব্যতা গুণফল কত। দেখো এটা তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে। দ্রাব্যতা গুণফল কি করবো বলো? দ্রাব্যতা গুণফলটা আমরা কি করব বলো? আমরা উপরেরটা একটু মুছে দিই। দ্রাব্যতা গুণফলটা কি করব? দ্রাব্যতা গুণফলটা কি করব বলো? এটার জন্য দ্রাব্যতা গুণফল লিখবো কেএসপি সমান কি লিখবো বলো? অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, মানে 1 এর উপরে 1, 3 এর উপরে 3, 3 এর উপরে 1 এর উপরে 1 দিলে 1, 3 এর উপরে 3 দিলে 27 হবে। এন্ড এস এর উপর 3 আর 1 যোগ করলে হবে 4। এটাই হলো দ্রাব্যতা গুণফল। বাট তোমাকে এস এর মানটা দিয়ে দিচ্ছে, দ্রাব্যতা এত দিয়ে দিচ্ছে মোল পার লিটার। তাহলে দ্রাব্যতার মানটা বসিয়ে দাও। 27 ইন্টু কত বসাবো বলো? 0.0002 হোল টু দি পাওয়ার 4। আমরা বুঝতেই পারছি এটা মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4 হবে, যেহেতু পাওয়ারটা উপরে 4 আছে, এস এর পাওয়ার। তো এখন এইটারে ক্যালকুলেট করলে কত হবে? 27 ইন্টু 2 এর উপর 4 মানে 2 এর উপর 4 মানে হচ্ছে 16 ইন্টু 10 ইনভার্স কত হবে? একটা দুইটা তিনটা চারটা, আর উপরে পাওয়ারও 4 আছে, তাই সেটা 16, 10 ইনভার্স 16 হবে। তো এটাকে ক্যালকুলেট করলে কত পাওয়া যায়? এটাকে ক্যালকুলেট করলে পাওয়া যায় 4.3 ইন্টু 10 ইনভার্স 14। অর্থাৎ তুমি এখানে অ্যান্সার দেখবা কোথায় আছে 4.3 ইন্টু 10 ইনভার্স 14। ইয়েস, এটাই হবে আমাদের অ্যান্সার। এখানে কি একক আছে? নাই, কারোর মধ্যে একক নাই, তো দরকার নেই। তারপরে দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে 0.0015 গ্রাম হলে দ্রাব্যতা গুণফল কত? তারপর দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে 0.0015 গ্রাম হলে দ্রাব্যতা গুণফল কত? ভাইয়া তোমাকে এই যে এখানে বইলা দিচ্ছে সিলভার ক্লোরাইড, তুমি তো জানোই সিলভার ক্লোরাইডের সংকেতটা কি, সিলভার ক্লোরাইড। এইটার তোমার কেএসপি বাইর করতে বলছে, কেএসপি দ্রাব্যতা গুণফল। এখন বলো সিলভার ক্লোরাইডের নিচে 1 আছে, তো 1 এর উপর 1, আবার এইটার ক্ষেত্রে 1 এর উপর 1, তারপরে এস এর উপর কি হইতো 1 + 1, তার মানে এটা হইতো এস স্কয়ার। যেহেতু 1 এর উপর 1 দিলে 1ই থাকে, এন্ড ওই 1 গুণ করলে 1ই হয়, ওগুলা নিয়ে কোনো প্যারা নেই। তার মানে এটা হবে এস স্কয়ার। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল আমরা কি করব? এস স্কয়ার। এখানে কি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে এত গ্রাম হলে, এখানে একটা কথা বলে দিছে প্রতি লিটার জলীয় দ্রবণে এত হলে। তাহলে তোমাকে যেটা দেয়া আছে, তোমাকে যে এস এর মানটা দেয়া আছে, এস এর মানটা দ্রাব্যতা এস এর মানটা কিন্তু দেয়া আছে 0.0015 গ্রাম পার লিটার এককে। অর্থাৎ তোমার এস এর মানটা মোল পার লিটার এককে দেয়া নাই। তো মোল পার লিটার এককে দেয়া না থাকলে তোমাকে মোল পার লিটার এককে নিয়ে নিতে হবে। আছে কোন এককে? প্রতি লিটারে যেহেতু বলছে, তার মানে পার লিটার। প্রতি লিটার জলীয় দ্রবণে 0.0015 গ্রাম হলে দ্রাব্যতা, তার মানে এস এর মানটা বুঝতেই তো পারছো 0.0015 গ্রাম পার লিটারে আছে, গ্রাম পার লিটার আছে। তো তুমি নিবা হচ্ছে মোল পার লিটারে। এখন মোল পার লিটারে নিতে গেলে কি করতে হবে? গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে হইলে এই যৌগটার নাম কি? সিলভার ক্লোরাইড না? সিলভার ক্লোরাইডের আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে হলে আমার মানটাকে 0.0015 এটাকে আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। আণবিক ভর দিয়ে ভাগ দিলেই গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে চলে যাবে। তো এটার আণবিক ভর কত? সিলভার সিলভারের হচ্ছে 108 আর ক্লোরিনের 35.5, মানে 143.5 হবে, 143.5। এন্ড এটা গ্রাম পার লিটারটা হিসেবে ছিল মোল পার লিটার। তো এখন কেএসপির মানটা খুব সহজেই তুমি বের করতে পারবা।
যেহেতু তুমি মোল পার লিটার এককে মানটা জেনে গেছো। এটাকে ক্যালকুলেট করলে হবে 1.045 × 10⁻5 মোল পার লিটার। তাহলে দেখো আমাকে গ্রাম পার লিটার দেয়া থাকলে আমি দ্রাব্যতাটাকে মোল পার লিটারে নিয়ে নিব। এন্ড মোল পার লিটারে কিভাবে নিতে হয় সেটাও আমরা শিখলাম। গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে হলে যেই যৌগের দ্রাব্যতাকে তুমি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিবা তার আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। তো সিলভার ক্লোরাইডের আণবিক ভর ছিল 143.5, আমি ডিরেক্ট ভাগ দেওয়ার পরে মান আসতো 1.045 × 10⁻5 মোল পার লিটার। এখন তুমি চাইলেই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বের করতে পারবে KSP, আর KSP একটু আগে দেখলে এটা S⁻1 + 1 হবে, S² হবে। তো S² মানে কি হবে বলো? 1.045 × 10⁻5 যদি তুমি স্কোয়ার করো তাহলে মান আসবে কত? মান আসবে 1.1 × 10⁻5 এর মতো। ক্যালকুলেট করলেই দেখবো 1.1 × 10⁻5। আশা করি এই এমসিকিউ গুলা বুঝতে পারছো। তো দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 4.42 × 10⁻5 হলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? অর্থাৎ এতক্ষণ আমাদের দ্রাব্যতা দিয়ে দিলে দ্রাব্যতা গুণফল কিভাবে বের করতে হয় ওটা শিখছি। এখন তোমাকে দ্রাব্যতা গুণফল দিয়ে দিচ্ছে, দ্রাব্যতা গুণফল এত হলে তোমাকে বাহির করতে বলছে দ্রাব্যতা কত। তোমাকে বাহির করতে বলছে দ্রাব্যতা এন্ড দিয়ে দিচ্ছে দ্রাব্যতা গুণফল। তো তুমি একটু দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য দ্রাব্যতা গুণফল KSP সমান কি হবে ভাই? ক্যালসিয়ামের নিচে 1 আছে, 1 এর উপরে 1 and এটার উপর 2 আছে, 2 এর উপর 2 মানে 4 into s এর উপর 1 + 2 মানে 3 হবে। ডাইরেক্ট তুমি যদি বলো 1 + 2 অর্থাৎ এটা হবে 4s³ অর্থাৎ দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক হচ্ছে KSP = 4s³। এখন তোমাকে বাইর করতে হবে দ্রাব্যতা কিন্তু s, দ্রাব্যতা মানে s, অর্থাৎ এখান থেকে তুমি বাহির করবা s³ সমান KSP / 4। দেখো লেখা যায় কিনা, s³ রাখছি এন্ড এই 4টা এটার নিচে দিয়ে দিচ্ছি, এভাবে লিখছি। এন্ড তুমি এখান থেকে চাইলে s টা বাহির করতে পারো কিভাবে? √KSP / 4 এন্ড মান বসে ক্যালকুলেটরে দিলেই দেখবে অ্যান্সার পেয়ে যাবা। তো KSP এর মান কত? KSP এর মান তোমাকে দেয়া আছে, মানে দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে 4.42 × 10⁻5, 4.42 × 10⁻5। দেন নিচে কত দিবা? নিচে হচ্ছে 4 দিবে। এন্ড এটাকে যদি তুমি এখানে 4 হবে না, এখানে 3 হবে। এন্ড এটাকে যদি তুমি ক্যালকুলেট করলে মান পাবা একটা। কত পাবা? মানটা পাবা 2.23 × 10⁻2। এটার একক কি? আমি বের করব দ্রাব্যতার একক কি? মোল পার লিটার। দ্রাব্যতার আরো একটা একক আছে মোলার লিখতে পারো, m লিখতে পারো, মোল পার লিটারও লিখতে পারো, মোলারও লিখতে পারো। তো এখানে মোল দেয়া আছে, সবগুলোর ক্ষেত্রে মোলার দেয়া আছে। যেহেতু মোলার দেয়া আছে তো দেখো 2.23 × 10⁻2 আমার অ্যান্সার হচ্ছে এটা। আশা করি তুমি বুঝতে পারছো। আমরা এতক্ষণ দ্রাব্যতা গুণফল বের করতাম, এখন দ্রাব্যতা s বের করব। এতক্ষণ KSP বের করতাম, এখানে s এর মান বসিয়ে দিতাম। এখন আমি s টা বের করব, KSP এর মানটা বসাবো। দেন এটা ক্যালকুলেট করলে KSP উপরে থাকে, নিচে সংখ্যাটা চলে আসে এন্ড দেয়া ক্যালকুলেটর টিপ দিলে মান পেয়ে যাবে। তো আশা করি এটা পারবা। তো দেখো এটা বলছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত হলে এর দ্রাব্যতা কত? সেম না প্রশ্নটা, দেখো সেম না। আর দ্রাব্যতা কত বাহির করতে বলছে, মানে আমার s বাহির করতে বলছে। আমার দ্রাব্যতার গুণফল দেয়া আছে, KSP দেয়া আছে এন্ড কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন ব্যাপারটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা কি? এর সংকেতটা হচ্ছে AlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা আমাকে জানতে হবে। যদি জেনে যাই তাহলে তুমি এটার দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক যে KSP সমান কি হবে বলো? 1 এর উপর 1, 3 এর উপর 3 মানে 27, s⁻1 + 3 মানে 4, তাহলে 27 s⁻4। তাহলে বলো আমি এখান থেকে কি s বাহির করতে পারি না? s সমান কি হবে? KSP / 27 আর এই যে 4টা আছে এটা কি এভাবে দেয়া যায় না বল? হ্যাঁ,
তো এখন তুমি এখানে মান বসায় ক্যালকুলেট করবা, মান বসাবা ক্যালকুলেট করবা। কেএসপি এর মান দেখো দেয়া আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল কেএসপি মান হচ্ছে 3.7 ইনটু 10 ইনভার্স -15 ডিভাইডেড বাই 27। এটাকে ক্যালকুলেট করলে কত পাবা? ক্যালকুলেটর চাপ দেওয়ার পরে মান পাবো 1.082 ইনটু 10 ইনভার্স 4 মোল পার লিটার। অর্থাৎ এখান থেকে তুমি যে দ্রাব্যতাটা পাবা ক্যালকুলেট করলে যেটা পাবা এটা মোল পার লিটার এককে পাবা। বাট এখানে দেখবা একটা অ্যান্সারও মোল পার লিটার এককে দেয়া নাই, সবগুলো গ্রাম পার লিটার এককে দেয়া আছে। তো তোমাকে এখন মোল পার লিটার একক থেকে গ্রাম পার লিটার এককে নিতে হবে। তো একটু আগে আমরা শিখছিলাম গ্রাম পার লিটার একক থেকে মোল পার লিটার এককে নিতে হলে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করি, বাট মোল পার লিটার একক থেকে গ্রাম পার লিটার এককে নিতে হলে আণবিক ভর দ্বারা গুণ করব। তো তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটার আণবিক ভর কত? এটার আণবিক ভর তুমি ক্যালকুলেট করলে পাবা 27, আর এগুলোকে সব ক্যালকুলেট করলে পাবা 78, অর্থাৎ 1.082 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 78। এই মোল পার লিটারটা গ্রাম পার লিটার এককে চলে যাবে। 78 গুণ দেয়াতে মোল পার লিটারটা এখন চলে যাবে গ্রাম পার লিটার এককে, কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 78। তুমি একটু ক্যালকুলেট করো, এটা 27 বসাও, 16 বসাও, 1 বসাও, 17, 3 17 কত, এটার সাথে 27 যোগ দিলে দেখবা হচ্ছে 78 পাবা। তো এই হবে আমার অ্যান্সারটা। এন্ড এইটাকে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো তুমি পাবা হচ্ছে 8.44 ইন্টু 10 ইনভার্স 3 গ্রাম পার লিটার, অর্থাৎ অ্যান্সারটা হবে এটা। এখানে আমরা কি শিখলাম বলো তো? আমরা গ্রাম পার লিটার একক থেকে মোল পার লিটার এককে কিভাবে নিতে হয়, ওটা হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ দিতে হয়। মোল পার লিটার একক থেকে গ্রাম পার লিটার এককে কিভাবে নিতে হয়, ওটা হচ্ছে আণবিক ভর দ্বারা গুণ দিতে হয়। এন্ড যেটা শিখলাম যে দ্রাব্যতা দেয়া থাকলে দ্রাব্যতা গুণফল কিভাবে বের করতে হয়, দ্রাব্যতা গুণফল দেয়া থাকলে দ্রাব্যতা কিভাবে বের করতে হয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ডাইক্রোমেট এর দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে, অর্থাৎ Ag2Cr2O7 এর দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে। দ্রাব্যতা গুণফলের মান মানে কি দেয়া আছে বলতে পারবা? Ksp দেয়া আছে। এন্ড হলে সিলভার আয়নের ঘনমাত্রা মোল পার এককে কত হবে? এই যৌগটা থেকে সিলভার আয়নের ঘনমাত্রা মোল পার এককে বের করবা। আচ্ছা, সিলভার আয়নের ঘনমাত্রা বের করবা, যারই ঘনমাত্রা বের করো তুমি হচ্ছে S বের করবা, দ্রাব্যতা বের করবা। তো দ্রাব্যতা গুণফল তো দেয়াই আছে, আমরা যদি এটার থেকে দেখো এটার অপশন গুলা দেয়া নেই, আমি ভুলে তুলি নাই, তো আমরা বের করি। তো এটার থেকে আমরা কি বের করবো বলো? KSP সমান কি করতে পারি? দেখো সিলভার ডাইক্রোমেট, এটার থেকে আমরা হচ্ছে 2 এর উপর 2 দিতে পারি, আর ক্রোমেটের এটার কোনো জারণ মান নাই, নিচে কিছু নাই। তো এটা হচ্ছে 2 এর উপর 2 মানে 4, আর S এর উপর হবে 2, আর এই পুরোটার জন্য 1 মানে হবে 3, মানে 4S কিউব। তো 4S কিউব, এটার থেকে আমরা যদি S এর মানটা বের করতে চাই, S এর মানটা হবে কিউবিক রুট KSP ডিভাইডেড বাই 4। এন্ড মান বসাও, যদি মানটা বসাইলে KSP এর মান দ্রাব্যতা গুণফলের মান বসাই দেব 1.1 ইনটু 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই 4। তো এইটাকে ক্যালকুলেট করলে একটা মান পাবা, S দ্রাব্যতা গুণফলের একটা মান পাবা, দ্রাব্যতার একটা মান পাবা। তো দ্রাব্যতার যে মানটা পাবা এটা কিন্তু মোল পার লিটার এককে পাবা, কিন্তু তোমার কি বলছে? সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে বলছে, সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। তো আমি সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবো ভাইয়া? তুমি একটু খেয়াল করো, এই যৌগটাকে যদি আমি ভেঙে লিখতাম কিভাবে লিখতে পারতাম বলো তো? আমি যদি এটাকে ভেঙে লিখতাম সিলভার 2 তারপরে Cr2O7, যদি এটাকে ভেঙে লিখতাম তাহলে কি সিলভার কি লিখতাম বলো তো? প্লাস সিলভার প্লাস লিখতাম এন্ড ক্রোমেট Cr2O7 ক্রোমেট, এটা 2 মাইনাস লিখতাম। দেন আমি এই যেটা নিচে 2 আছে, সো আমি এখানে 2 দিয়ে সমতা করতাম, ক্রোমেটের কিছু নাই তো এটা থাকতো। দেন ঘনমাত্রা লিখলে কি লিখতাম? ঘনমাত্রা
ঘনমাত্রা এই পুরোটা লিখতাম s, এটা লিখতাম 2s, আর এটা শুধু s লিখতাম। তো তুমি একটু খেয়াল করো সিলভার প্লাসের যে ঘনমাত্রাটা আসলে দ্রাব্যতার 2 গুণ। সিলভার প্লাসের ঘনমাত্রাটা হচ্ছে দ্রাব্যতার 2 গুণ। তো তুমি যেটা বের করছো এখান থেকে যেটাই পাবা সেটা করলেই হবে না, এখান থেকে যেটা পাবা সেটাই কিন্তু সিলভার প্লাসের ঘনমাত্রা না। সিলভার প্লাসের ঘনমাত্রাটা হইছে s এর 2 গুণ, দ্রাব্যতার 2 গুণ। দেখছো সিলভারের 2s আসছে। তো তুমি এখান থেকে s টা বের করলে কত পাবা? s টা বের করলে পাবা 6.5 into 10 inverse 5, 6.5 into 10 inverse 5 মোল পার লিটার, মোল পার লিটার। বাট তোমাকে বলছে দ্রাব্যতা গুণফলের মান এত হলে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা কত? তো সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা 2s করতে হবে, শুধু s হলে হবে না। অতএব সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা যদি তুমি বের করতে চাও তোমাকে এইটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। 2 into 6.5 into 10 inverse 5 মোল পার লিটার। অবশ্যই আরেকটা কথা বলছিল মোল পার লিটার এককে কত, আমরা যেটা বাইর করেছি মোল পার লিটার একক কি করছি, তো ঝামেলার নেই। তো এটা গুণ দিলে হবে 13 into 10 inverse 5, এটা কি আছে 13 into 10 inverse 5 মোল পার লিটার। 13 into 10 inverse 5 তুমি দেখবে এটাতে গুণ দিলে হবে 13 into 10 inverse 5 মোল পার লিটার, বা এটাকে তুমি চাইলে 1.3 into 10 inverse 4 মোল পার লিটার লিখতে পারবা। তুমি দেখবে এই মানটা কোথায় আছে। তো এটার অপশনটা আমি ভুলে গেছি। তো তুমি যদি নিচে অপশনটা পাও তাহলে ওটাই হচ্ছে অ্যান্সার, এইটাই পাইবা। বুঝা গেছে? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো যে কোনো একটা যৌগ দিয়া তোমাকে দ্রাব্যতা এখন বাইর করতে বলে নাই, তোমাকে বলছে কোনো একটা আয়নের ঘনমাত্রা বের করতে। কোন একটা আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবে? দেখো যেই আয়নের ঘনমাত্রা বের করতে বলবে, ওই আয়নের নিচে কোন সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দিয়ে দ্রাব্যতারে গুণ দিয়ে দিবে। অর্থাৎ তুমি দ্রাব্যতাই বের করবা। যদি কোনো আয়নের ঘনমাত্রা বের করতে বলে তাহলে নিচের সংখ্যাটা দিয়া দ্রাব্যতাটারে গুণ দিয়ে দিলেই ওই আয়নের ঘনমাত্রা পেয়ে যাবে। যেমন এখানে আমি 2 দিয়ে গুণ দিচ্ছি। সেম ভাবে এখানে তোমার বলছে এত এর দ্রাব্যতা গুণফল এত হলে সম্পৃক্ত দ্রবণে সালফেটের ঘনমাত্রা কত হবে। দেখো সম্পৃক্ত দ্রবণে সালফেটের ঘনমাত্রা বলছে, এই যে সালফেটের ঘনমাত্রা। তো সালফেটের ঘনমাত্রা আমি বের করব। আমি এক ফার্স্ট করব হচ্ছে আমি s এর মান বের করব, দেন s এর মানটাকে 3 দ্বারা গুণ দিয়ে দেব। 3 দ্বারা গুণ দিলে যেটা পাবো সেটা হচ্ছে সালফেটের ঘনমাত্রা পাবো। আশা করি ঘনমাত্রাটা কেমনে বের করতে হয়। তাহলে দেখো এটা আমরা করি। তাহলে এটা কি হইতো বলো? KSP সমান হতো 2 এর উপর 2 3 এর উপর 3। তুমি এতক্ষণে বুঝা গেছে 2 এর উপর 2 3 এর উপর 3 এই টোটালটা করলে 108 s টু দি পাওয়ার 5 হয়। দেখো এটা দেখো। এন্ড এখান থেকে যদি তুমি s এর মানটা বের করতে যাইতা তাহলে কি হইতো বলো? উপরে হইতো KSP, নিচে হইতো 108, আর এই যে 5 আছে এটা রুট দিবে, এদিকে 5 দিবে এন্ড ক্যালকুলেট করবা, মান বসাবা। দ্রাব্যতা গুণফলের মান কত আছে? 1.5 into 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই 108 বা 108, আর এখানে 5 আছে। দেন এটাতে ক্যালকুলেট করলে একটা মান পাবা। ক্যালকুলেট করলে কত পাবা? ক্যালকুলেট করলে পাবা 4.25 into 10 inverse 2, 4.25 into 10 inverse 2 মোল পার লিটার। তো আমি শুধু s এর মান পাইছি। তো এখন আমাকে যদি সালফেটের ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা বের করতে বলে, ভাইয়া যার ঘনমাত্রা বের করতে বলে তার নিচে কত আছে ওইটা দিয়া তুমি দ্রাব্যতারে গুণ দিয়ে দিবা। তো s এর মান পাইছে এত, তো যেহেতু সালফেটের বলতে 3 দিয়ে গুণ দিয়ে দিবা। 3 দিয়ে গুণ দিয়ে দিলে এখন কি হবে? তার মানে এটাকে আমি 3 দিয়ে গুণ দিলে আমি সালফেটের ঘনমাত্রা পাবো SO2 মাইনাস সালফেটের ঘনমাত্রা আমি যেটা পাবো সেটা হচ্ছে 3 into 4.25 into 10 inverse 2 মোল পার লিটার। তো এটা গুণ দাও, 4.25 কে 3 দ্বারা গুণ দাও, 12.75 into 10 inverse 2 মোল পার লিটার। তো 12.75 কোথায় আছে? 12.75 into 10 inverse 2 মোল পার লিটার। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।